সারফারাজ তীক্ষ্ণ স্বরে বলল, ২ বছর আগে তুই কি মাসে কয় তারিখে জানতে পেরেছিলি তুই প্রেগনেন্ট? আর তখন তোর কত মাস রানিং ছিল প্রেগন্যান্সির বলতে পারবি? নীরা ওর মুখশ্রী জুড়ে বাবুক ভাব ফুটিয়ে তুলে দৃঢ়স্বরে বলল, সঠিক তারিখটা তো এখন মনে নেই ভাইয়া। তখন মানসিক অবস্থা খুব খারাপ ছিল। সবকিছু এলোমেলো লাগছিল আমার। তবে আমার সব রিপোর্ট, যেমন আল্ট্রাসনোগ্রাম, ডাক্তারের ফাইল, সবই কানাডার বাসায় রাখা আছে। ওগুলো দেখলে নিশ্চিতভাবে বলা সম্ভব মাস, তারিখ ও কতদিনের প্রেগন্যান্সি ছিল আমার। সারফারাজ ওর বুকের সাথে দুহাত বাজ করে নীরার দিকে না তাকিয়েই বলল, ঠিক আছে, ওই রিপোর্টগুলো সব লাগবে আমার। তোর প্রেগন্যান্সি কবে ধরা পড়েছিল সেটা জানতে পারলে তার আগের ৩-৪ মাসে কি কি ঘটেছিল, কারা কারা তখন এই বাড়িতে আসা যাওয়া করতো, তুই কোথায় কোথায় গিয়েছিলি, কোন দিন তোর শরীর খারাপ ছিল, সবকিছুতেই নজর বুলাতে হবে। তেজ বলল, কিন্তু ২ বছর আগের এই তথ্যগুলো পূর্ণভাবে সংগ্রহ করা কিভাবে সম্ভবপর হয়ে উঠবে ভাইয়া? সারফারাজ বলল, আমাদের পুরো বাড়িতেই সিসিটিভি ক্যামেরার আওতায় আছে দীর্ঘ ৫ বছর ধরে। সেটা হয়তো তুই ভুলে গিয়েছিস তেজ। তেজ উপর নিচ মাথা নাড়িয়ে বলল, ও হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট দেখে সঠিক তারিখটা জানতে পারলে সেই সময়ের রেকর্ডকৃত সিসিটিভি ফুটেজগুলো চেক করলেই আসল কালপ্রিটের কাছে পৌঁছানোর রাস্তাটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তখনই ওদের রুমের দরজার কড়া নাড়ার শব্দ হলে সারফারাজ ভিতরে আসার অনুমতি দিল। একজন মহিলা সার্ভেন্ট ভিতরে এসে বললেন, আপনাদের সবাইকে নিচে আসার জন্য বলেছে বড় সাহেব। সারফারাজ বলল, আচ্ছা, তুমি নিচে গিয়ে বলো আমরা আসছি। সার্ভেন্টটি চলে গেলে সারফারাজ নীরাকে বলল, নীরা, তুই কুরিয়ারের মাধ্যমে তোর সব রিপোর্টগুলো কানাডা থেকে আনার ব্যবস্থা কর আজই। নীরা আচ্ছা বলল। সারফারাজ এবার সবাইকে উদ্দেশ্য করে বলল, আমাদের মধ্যে হওয়া কথোপকথন আপাতত এখানেই বন্ধ রাখা হলো। নিচে যাওয়ার পর আগের মতোই সবাই স্বাভাবিক থাকবে। কাউকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। সকলেই একসাথে সম্মতি জানালো। তারপর ওরা রুম থেকে বের হলো নিচে যাওয়ার উদ্দেশ্যে। অনুর নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। ইলমা বলল, অনু, সমস্যা হচ্ছে তোমার কোনো? তোমার চোখ জোড়া কেমন লাল দেখাচ্ছে। অনুর কানে যেন ইলমার কথাগুলো পড়ল না। অনু কেমন গোর লাগা স্বরে বলল, ও ওরা আমাদের পিছনে দাওয়া করছিল। আমি মায়ের সাথে ছুটতে ছুটতে একবার ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে দেখছিলাম বাবার হাতে একটা দা ছিল, আর তার লোকগুলোর হাতে মোটা মোটা লাঠি ছিল। মনে হচ্ছিল বাবা একবার আমাদের ধরতে পারলে নিশ্চিত মেরে ফেলবে। বাঁচার কোনো উপায় নেই। অনুর চোখ জোড়া আরো লাল হয়ে আসছে। ইলমার কাছে ভীষণ অস্বাভাবিক দেখাচ্ছে অনুকে। অনু তৎক্ষণাৎ দু হাঁটু বাজ করে দু হাতে দুটো পা জড়িয়ে ধরে বলল, মা আমায় বলল ট্রেন এক্ষুনি এসে যাবে। আর একটু সময় ওই জানোয়ারগুলো হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে মা। আর একটু ছুটতে হবে। একবার ট্রেনে উঠে পড়লে ওরা আর তোর নাগাল পাবে না। আমি ছুটতে ছুটতে মায়ের দিকে তাকিয়ে বললাম, তুমিও যাবে তো আমার সাথে মা? মা আমার কথার উত্তর দিল না। আমি আরো কয়েকবার একই প্রশ্ন করলাম, বলো না মা, বলো, যাবে তো আমার সাথে তুমি? যাবে না? মা তবুও কিছু বলল না। মায়ের এই নীরবতা আমার ভিতরে অশান্তির মাত্রা আরো বাড়িয়ে দিল। আমি সামনের দিকে আর লক্ষ্য না করায় হুঁচট খেয়ে পড়ে গেলাম সেখানেই। পায়ে প্রচণ্ড ব্যথা লাগলো। পা ধরে মা গো বলে চিৎলিয়ে উঠলাম। মা থেমে আমার পায়ের কাছে বসলেন। পায়ের দিকে লক্ষ্য করতেই দেখলাম অনেকটা জায়গা আধপাকা মেঝের ওপর ঘষা খেয়ে ছেলে গেছে। রক্তও পড়ছে। কি ভীষণ জ্বালা করছিল। মা পিছন ঘুরে দেখলো বাবা ও তার সঙ্গীরা আমাদের অনেকটা কাছাকাছি চলে এসেছে। কিন্তু আমার পায়ের যে অবস্থা, আমার পক্ষে আর ছোটা সম্ভব ছিল না। এই আঘাতটাই কাল হলো এই আঘাতটাই কাল হয়ে দাঁড়ালো। অনু থামলো। পায়ের ওপর থেকে এক হাত সরিয়ে গলার উপর রাখলো। ইলমার দিকে তাকিয়ে বলল, একটু পানি দেবে আপা, খুব তেষ্টা পেয়েছে। ইলমা তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে টেবিলের ওপর থেকে একটা গ্লাসে পানি নিয়ে আবারও অনুর কাছে এসে বসে ওর দিকে গ্লাসটা বাড়িয়ে দিতেই অনু এক নিঃশ্বাসে সবটুকু পানি পান করলো। তারপর শব্দ করে নিঃশ্বাস ফেলতে শুরু করলো অনু। যেন এই পানিটুকু পান করা ওর জন্য অনেক বড় পরিশ্রমের বিষয় ছিল। কাপড়ের মতো অনুর বুকটা উঠানামা করছে। অনু আবারও বলা শুরু করলো, আমি পায়ের ব্যথায় কেঁদে ফেলেছিলাম। মা তখন আমার পাশ থেকে উঠে নিচের রেল লাইনের ধার থেকে অনেকগুলো পাথর উঠিয়ে নিচের শাড়ির আঁচলে নেয়।
নিজের শাড়ির আঁচলে নেয়। আমি মায়ের কাজে অবাক চোখে দেখছিলাম। মা আমার পিছনে এসে দাঁড়ালেন। বাবাও তার সঙ্গীরা থামলেন আমাদের থেকে এক হাত দূরত্ব বজায় রেখে। বাবা বিশ্রী ভাষায় মাকে গালি দিলেন। বড়া যুবতী মেয়ে নিয়া এই মাঝরাতে বাগতাছিস, নয়া নাগর জুটাইছিস নাকি? আজ তোর নাগরগিরি ছুটামো আমি, বহুত বার বাড়ছস তুই। মা বললেন, খবরদার এক পা বাড়াবে না সামনের দিকে, নয়তো এই পাথরগুলো দিয়ে তোমাদের সবার মাথা ফাটিয়ে ফেলবো আমি। বাবা বিশ্রী ভাষায় তার সঙ্গীদের বললেন, কি রে, এ একটা ফিলফিলে শরীরের বুড়ি মাগির কথায় তোরা ভয় পাইয়া গেলি নাকি? দর মাগিরে, মার আগে জায়গা মতো, এমনিই কাবু হইয়া যাইব। কিন্তু শোন, মাইয়ার গায়ে হাত দিবি না। এই মাইয়া আমার সোনার ডিম পাড়া হাঁস, চেয়ারম্যানের আমানত। ওর গায়ে আঘাত লাগলে চেয়ারম্যান আমার কোনো টাকা দিব না। আমি ছলছল নয়নে বাবার দিকে তাকিয়েছিলাম। ভাবছিলাম, উনি কি আদৌ আমায় জন্মটুকু দিয়েছিলেন? যদি দিতেন, তাহলে আমার জন্য আল্লাহ কেন মনে একটুও দয়া মায়া দেন নাই? কেন? অনু থামলো আবারও। ইলমার দু চোখ ছলছল করে উঠছে। বুকের ভেতরটা যেন কেমন বাজে রকম অনুভূতিগুলো ঘুরপাক খাচ্ছে। তাই ইলমার কাছে বাসায় প্রকাশ করার মতো মনে হচ্ছে না। সারফারাজ, পিহু, নীরা, তেজ, নির্ঝর একসাথে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তেজের দৃষ্টি ড্রয়িং রুমের দিকে পড়তেই তেজ ভ্রু কুঁচকে বলল, আরে জাকির। বাকিরাও ড্রয়িং রুমের দিকে তাকালো। পিহু ব্যতীত ওরা তিনজনই জাকিরকে চিনে। ওরা সকলে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। মোস্তফা খান ব্যতীত পরিবারের বাকি পুরুষ গুরুজন সদস্যরা কেউ উপস্থিত ছিলেন না এখানে। মহিলা সদস্যরা আছেন বটে। জাকির সোফাতেই বসে আছে। তেজ জাকিরকে উদ্দেশ্য করে বলল, তুই কখন এলি? জাকির হাসি মুখে বলল, এই তো একটু আগেই এসেছি। তুই তো এখন খুব ব্যস্ত হয়ে গিয়েছিস। আমার কফি শপে আগের মতো তোর দেখাই পাওয়া যায় না। তেজ বলল, হুম, টুকটাক কাজে একটু একটু ব্যস্ত ছিলাম। পিহু নীরার দিকে হালকা ঝুঁকে বলল, কে এই লোক? নীরা ফিসফিসিয়ে বলল, তেজ ভাইয়ার অনেক ছোটবেলার বন্ধু। 2 বছর আগে আমি যখন বাড়িতে ছিলাম, তখন ওনাকে প্রায়ই এখানে আসা যাওয়া করতে দেখতাম। ভালো সম্পর্ক মেজো ভাইয়ার সাথে ওনার। ও আচ্ছা। পিহু বুড়ো যুগল কিঞ্চিত কুঁচকে জাকিরের দিকে তাকিয়ে আছে। পরনে কলিজা রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট পরিহিত পুরুষ জাকির শ্যামবর্ণ, উচ্চতা 5.5 ফিট হবে, স্বাস্থ্যও বেশ ভালো। নির্ঝর তেজের দিকে হালকা ঝুঁকে বলল, ইলমা। ইলমাকে কি জাকির ভাইয়ের কফি শপে চাকরিটা দিয়ে দিয়েছিলে তুমি ভাই? তেজ হ্যাঁ সূচক জবাব দিল। অতঃপর তেজ, সারফারাজ সহ বাকিরা সোফায় বসে পড়ল। নির্ঝরের মা শিউলি হাসি মুখে বললেন, তুমিও তো এখন আর আগের মতো আসো না আমাদের বাসায়। জাকির বলল, আসলে চাচি, ব্যবসাটা এখন ভালো চলছে আমার আলহামদুলিল্লাহ। পাশাপাশি নতুন আরো 2টো রেস্টুরেন্ট খুলেছি তো। তাই সব দিক হ্যান্ডেল করতে করতে কোন দিক দিয়ে যে সময়গুলো পেরিয়ে যায় বুঝতেই পারি না। নীরার মা আতসী ট্রেতে করে সবার জন্য চা নাস্তা নিয়ে ড্রয়িং রুমে আসলেন। টি টেবিলের উপর রেখে শিউলির পাশে বসে পড়লেন আতসী। তাহিনা বললেন, তবুও বাহিরের কাজের ভিড়েও নিজের জন্য কিছুটা সময় বের করতে হবে তোমায় বাবা, নয়তো জীবনটা একঘেয়েমি হয়ে যাবে দ্রুতই। জাকির প্রত্যুত্তরে কেবল হাসলো, কিছু বলল না। নির্ঝর আবারও তেজের দিকে কিছুটা ঝুঁকে বলল, ভাইয়া, অনেকদিন আগে জাকির ভাইয়ের নামে আমি একটা নিউজ শুনেছিলাম। কতটা সত্য তা জানি না। নানান তালে তা তোমার সাথে শেয়ার করাও হয়নি। তেজ বলল, আপাতত চুপ যা, পরে শুনবো সেই বিষয়ে। নির্ঝরও কথা বাড়ালো না। তাহিনা সবাইকে চা পরিবেশন করলেন। আতসী চায়ের কাপে একবার চুমুক দিয়ে বললেন, তো বাবা, একা আসলে যে তুমি? বৌমাকে সাথে নিয়ে আনতে পারতে। জাকির বলল, চাচি, আমার এখনো বিয়ে হয়নি। আতসী আগ্রহ এবার আরো কিছুটা বাড়ালো। নড়েচড়ে বসে তিনি বললেন, কি বলো? এত বড় ব্যবসা তোমার, সেটেলড লাইফ, এখনো বিয়ে করোনি? মনের মতো মেয়ে পাচ্ছি না, মেয়ে পেলে অবশ্যই করব। নীরার মনোযোগ এই মুহূর্তে অন্যত্র রয়েছে। নীরা ওর ফোন থেকে মেসেজ কানাডার ওর বাসার সমস্ত কেয়ারটেকারের সাথে কথা বলছিল প্রেগনেন্সির রিপোর্টগুলো পাঠানোর বিষয়ে। শিউলি ফিসফিস করে আতসীকে বললেন, ছেলে হিসেবে জাকির কিন্তু মন্দ নয় ছোট। আমাদের নীরারও তো বিয়ের বয়স হয়েছে। একবার ওর আলাপটা ফেলা গেলে ভালোই হতো। আতসী গলা খাকারি দিয়ে বললেন তৎক্ষণাৎ। মোস্তফা খান বললেন,
যদি এই বুড়োর প্রতি তোমার ভরসা থাকে তাহলে নাত বউ খোঁজার মহৎ কাজটা কিন্তু আমি করে দিতে পারি জাকির দাদু ভাই। জাকির হেসে বলল, তুমি যদি দায়িত্বখানা নাও তাহলে আমি বড্ড নিশ্চিত হব দাদু। জীবন সঙ্গিনী জীবন সঙ্গিনীকে নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। অতঃপর ওরা আরো কিছু সময় বিভিন্ন বিষয় নিয়ে গল্পগুজব করলেন। কিয়ৎক্ষণ পর বড়রা নিজ নিজ রুমে চলে গেলেন। সারফরাজও জরুরি কাজে বাইরে চলে গিয়েছে। পিহুকে নিয়ে নীরা ওর রুমে গিয়েছে। নির্জর সোফাতেই বসে আছে। বাবু সাহেব হবে। কোলের উপর গরম গরম ভাজা পেঁয়াজ ও সিঙ্গারা আর ৩ রকম রঙের মিক্সড ছানার মিষ্টির পিসগুলো নিয়ে রেখেছে। খাবারগুলোর উপর লোভনীয় দৃষ্টি স্থির করছে নির্ঝর। জাকির আর তেজ মূল দরজার দিকে হাঁটছে। জাকির বলল, তুই যে নতুন মেয়েটাকে আমার কফি শপে কাজে ঢুকিয়ে দিলি, সে তো ভীষণ টাইম ইনসেনটিভ মেয়ে। গতকাল প্রথম দিন ছিল ওর। কাজে এসেছিল প্রায় ১ ঘন্টা দেরি করে। এখানে আসার আগে একবার গিয়েছিলাম কফি শপে। আজ তো কাজেই আসেনি মেয়েটা। এভাবে চললে কি হবে তুই বল ভাই? তেজ মনে মনে বলল, সবকিছুর ভিড়ে ইলমার খোঁজই নেওয়া হয়ে ওঠেনি আমার। কোনো সমস্যা হয়নি তো ওনার? আর ওই নতুন মেয়েটা ওনার পাশের রুমের কেমন না কেমন তাও তো ক্লিয়ারলি জানা যায়নি। আজ একবার যেতে হবে ওখানে। ভাবনা থেকে বেরিয়ে তেজ জাকিরকে উদ্দেশ্য করে বলল, আমি ইলমার সাথে কথা বলে দেখছি কি হয়েছে ওনার, কেন কাজে যায়নি আজ। নতুন তো, একটু ছাড় দেনা হয়। হুম, তোর রেফারেন্সে কাজে নিয়েছি, এজন্য আমি ওর প্রতি কঠোর হইনি। নয়তো অন্য কেউ হলি বুঝতো এই জাকির কি জিনিস। ওনার প্রতি কঠোরতা দেখালে সেসব নিয়ে কোনো অভিযোগ উনি আমায় করলে তোর কফি শপের ব্যবসা লাটে উঠিয়ে দিব বেটা। জাকির হেসে বলল, বাপরে, আমি তো ভয় পেয়ে গেলাম বন্ধু। বাই দা ওয়ে, কোনো চক্কর টক্কর চলছে নাকি ওর সাথে তোর? ভাবি বানানোর নিয়ত করেছিস নাকি? তেজ বলল, আরে না, কি যে বলিস তুই, ওসব কিছুই নেই আমাদের মধ্যে। তোর থেকে যদি না হয় তেমন কিছু তাহলে বরং চান্সটা আমিই নিই। মেয়েটা কিন্তু হেব্বি সুন্দরী আছে। জাকিরের বলা কথাটা তেজের কেন যেন একটুও ভালো লাগলো না। বুকের ভেতরটাতেই ধপ করে যেন কিছু একটা আগুনের ফুলকি জ্বলে উঠল। তেজ ওর হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে বলল, ইলমাকে সামলানো তোর পক্ষে সম্ভব না। তোর জন্য ভালো হবে ওনার থেকে যত সম্ভব দূরত্ব বজায় রেখে চলা। ভীষণ সাংঘাতিক মেয়ে উনি। মেয়ে তো মেয়েই, একজন পুরুষ মানুষের থেকে বেশি সাংঘাতিক কখনোই মেয়ে হতে পারেন নাকি? তবু তুই যখন বলছিস, তখন আর ভাবছি না আর ওকে নিয়ে থাকবো দূরেই। তেজ আর কিছু বলল না। অতঃপর জাকির চলে গেল। অনু বলল, বাবার ওই বিশ্রী ভাষায় কথাগুলো মান নিতে পারলেও বাবা যখন চেয়ারম্যানের কাছে টাকার বিনিময়ে এক প্রকার বিক্রি করে দেওয়ার মতো কথাটা বললেন, তখন তার মাথায় মনে হলো রক্ত চেপে বসেছিল। মা তার পেটের কাছে আঁচলের মাঝে জমানো পাথরগুলো সমানে বাবা ও তার সঙ্গীদের দিকে ছুটতে শুরু করলেন। মায়ের আকস্মিক এমন কাজে ওনারা সবাই পিছিয়ে যেতে থাকলেন। মাথায়, বুকে, শরীরে আরো বিভিন্ন জায়গায় পাথরের গুলো লাগছিল তাদের। ফলস্বরূপ ক্ষতের সৃষ্টি হচ্ছিল। কেউ এগিয়ে এসে মাকে থামানোর সাহস পাচ্ছিল না। তখনই জোরে শব্দ স্টেশনের মাটি কাঁপিয়ে ট্রেনটা আসলো। আমাদের পাশ কাটিয়ে সামনের দিকে ট্রেনটা যেতে শুরু করলো। মা চিৎকার করে আমায় বললেন, ওঠ অনু, ওঠ, ছুট, যা, ট্রেন যে আইসা পড়ছে। আমরা অনেকটা আগাইয়া আইসা পড়ছি। ট্রেন যে উল্টো দিকে থামবে, ওখানে আবারও যেতে হবে, নয়তো ট্রেনে উঠতে পারবি না। ওঠ অনু। আমি বললাম, মা, আমি তোমায় ছাইড়া যাবো না, তুমিও চলো আমার সাথে। মা দমকে উঠলেন, অনুরোধ করে বললেন, জিদ করিস না মা, আমি তোর লগে গেলে এই জানোয়ারগুলোর হাত থেকে তোরে বাঁচাইতে পারবো না। আমার জীবন তো শেষই, তোর জীবনের কেবল শুরু। তোর যে বাইচা থাকতে হইব। ওঠ তুই, আর দেরি করিস না। আমি কয়েকবার না করলেও মা শুনল না। মায়ের আঁচলে জমে থাকা পাথরগুলো ফুরিয়ে এসেছে। বাবা ও তার সঙ্গীরা পাথরের আঘাতে ব্যথায় নিচে কেউ বসে পড়েছে, তো কেউ সেন্স হারিয়ে শুয়ে পড়েছে। ওনারা আবারও উঠে দাঁড়াতে সময় লাগবে না। আমি কষ্টে সৃষ্টে উঠে দাঁড়ালাম। তখনই বাবাও উঠে দাঁড়ালেন। উনি মায়ের দিকে দা নিয়ে এগিয়ে আসলেন। আমি সামনে না এগিয়ে মাকে বাবার কোপ থেকে বাঁচাতে গিয়ে
তার দিকে এগোলাম। এক প্রকার ধস্তাধস্তি শুরু হলো আমাদের মাঝে। আর তখনই অনু থামলো। ইলমার সর্বশরীরে লোমকূপ দাঁড়িয়ে গিয়েছে। গা হিম করার মতো এই অনুভূতি। ইলমার মনে হচ্ছে অনুর বলা কথাগুলো সে চোখের সামনেই হতে দেখছে। অনুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চিপের চিপের আগাল বেয়ে নিচে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা ঘাম।